ইনসুলেটিং মেটেরিয়াল, তাই তো? রাবার, ভিআর, ইম্প্রেগনেটেড পেপার, পিভিসি, এক্সএলপি আমরা সব করলাম। ইনসুলেটিং মেটেরিয়াল দেখলাম, তার আগের দিন কি করেছিলাম, কেবল মেটেরিয়াল, পাওয়ার কেবল, এটা করেছিলাম। এবার ইনসুলেটিং মেটেরিয়াল গুলো দেখলাম, কি কি টাইপের ইনসুলেটিং মেটেরিয়াল। এবার ইনসুলেটিং মেটেরিয়াল গুলো আমাদের টাইপে ভাগ করতে হবে। সেটা হচ্ছে আমাদের টাইপ অফ ইনসুলেটিং মেটেরিয়াল। টাইপ অফ ইনসুলেটিং মেটেরিয়াল। তাহলে দেখ, আমাদের যত ইনসুলেটিং মেটেরিয়াল আমাদের আছে, যেগুলো আমরা আগে থেকে দেখে এলাম, সেই নামগুলোর তো আমার টাইপ নয়, সেগুলো হচ্ছে আমার ইনসুলেটিং মেটেরিয়াল গুলো কত প্রকারের। এই কত প্রকারের বলছি, কি কি টাইপ, কি কি জিনিস দিয়ে আমরা ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে তৈরি করি। আমরা এতদিন যেটা দেখলাম যে আমরা কোন কোন মেটেরিয়াল দিয়ে ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে তৈরি করি। এবার যে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো আমরা তৈরি করলাম, যেগুলোর মধ্যে আমরা রাবারকে পেলাম, পিভিআর কে পেলাম, পিভিসি কে পেলাম, ইমপ্রেগনেটেড পেপার পেলাম, এক্সএলপি পেলাম, সব যেগুলো পেলাম, এবার তার মধ্যে আবার কটন আছে, এখানে আবার কটনও আছে। তাহলে সেই যে যত টাইপের আমরা ইনসুলেটিং মেটেরিয়াল আমরা পেলাম, এবার এই ইনসুলেটিং মেটেরিয়াল গুলো টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, এই ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে আমরা টাইপে ভাগ করব। কেন আমরা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে টাইপে ভাগ করব? তো ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে যে টাইপে আমরা ভাগ করব, সেই টাইপটা কিন্তু অবশ্যই হবে অ্যাকর্ডিং টু টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালু। অ্যাকর্ডিং টু টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালু। এই টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করে এবার আমরা ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে টাইপে ভাগ করব। এখন কথাটা হচ্ছে টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করেই বা কেন আমরা ভাগ করব ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে বিভিন্ন টাইপে। সাপোজ আমরা যখন ট্রান্সফরমার তৈরি করি, আমরা যখন ট্রান্সফরমারকে প্রিপেয়ার করি, আমরা কি করি? তোদের ট্রান্সফরমার আগে সিলেবাসে ছিল ট্রান্সফরমার ডিজাইন, এই সিলেবাসটা এখন তোদের কাছ থেকে চলে গেছে, যে কারণে খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে তোদের ওই সিলেবাসটা খুবই ভালো ছিল, যেখানে তোদেরকে শেখানো হতো একটা ট্রান্সফরমারকে ডিজাইন করা। অর্থাৎ মার্কেটে যে ট্রান্সফরমার গুলো দেখতে পাই, সাধারণত আমি দেখাচ্ছি একটা, সাপোজ এই যে ট্রান্সফরমারটাকে তোরা দেখতে পাচ্ছিস চোখের সামনে, এই ট্রান্সফরমারটাকে যখনই আমরা তৈরি করতে যাই, সেই ট্রান্সফরমারকে তৈরি করতে যাওয়ার সময় আমাদের প্রথমত তো এই ফ্রেমটাকে দরকার পড়ে, যে ফ্রেমটার উপর আমরা কয়েলটাকে প্লেস করব, তাই তো? তাহলে যখনই আমরা ট্রান্সফরমার ফ্রেমটাকে বানাবো, আমি তো আমার ইচ্ছে মতো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে তো ফ্রেম বানাতে পারবো না। আমি যদি আমার ইচ্ছে মতো দৈর্ঘ্য, এই ফ্রেমের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আমি যদি ইচ্ছে মতো ভ্যালু নিয়ে বানাই, তাহলে কিন্তু সেই ট্রান্সফরমার অনেক বেশি লসেস তৈরি করবে, অনেক বেশি লসেস হবে। তাহলে একটা ট্রান্সফরমার যখন আমি তৈরি করতে যাব, কত কেভিএ ট্রান্সফরমার তৈরি করব, প্রথমত আমাকে সিলেকশন করতে হবে কেভিএ ভ্যালু, অর্থাৎ ভোল্টেজ আর অ্যাম্পিয়ারের গুণফলটা। সেখান থেকে ডিপেন্ড করে আমরা ট্রান্সফরমারটাকে সমস্ত কিছু মেজারমেন্ট করব, যে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কত দেব,
সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কত দেব, প্রাইমারি কয়েলে যে তার আমি ব্যবহার করব সেই তারের গেজ কত হবে, সেই তারের গেজ কত হবে, সেকেন্ডারি কয়েলে যে পাক সংখ্যাটা দেবো সেই তারের গেজ কত হবে, সব একটা হিসেব আছে। এই হিসেবটা তোদেরকে আগে শেখানো হতো, যেটা হচ্ছে ট্রান্সফরমার ডিজাইন বলে একটা সাবজেক্ট ছিল। তাহলে সেই ট্রান্সফরমার ডিজাইনটা করতে গেলে শিখলে ঠিক মতো যে তোরা একটা ট্রান্সফরমার কি করে তৈরি করবি তার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাটা তোরা শিখে যেতিস। এখন সেই ট্রান্সফরমার যখন আমি তৈরি করতে যাব, তাহলে ভালো করে দেখ, এই যে ট্রান্সফরমার তো এখানে কয়েলটা জড়ানো আছে, তাহলে সেই কয়েলের উপর দেখ একটা পেপার জড়ানো আছে, কালো টাইপের দেখতে পাচ্ছিস চোখের সামনে। আবার এই যে ফ্রেমটা আছে, ফ্রেমের ওপরে দেখ এই একটা ববিন দেওয়া আছে ব্ল্যাক টাইপের, একটা প্রথমত একটা ববিন রাখা আছে। ববিন মানে কাটিং টাইপের যেগুলো বলে, যার উপর তারটাকে জড়াবে গোল গোল করে। এখন সেই যে ববিনটা আছে, সেই ববিনটা একটা কোনো প্লাস্টিক বা পিভিসি মেটেরিয়াল দিয়ে তৈরি। সেই ববিনটার থিকনেস কত হবে, সবকিছুর একটা হিসেব আছে। আবার সেই ববিনটা যখন আমি এখানে প্লেস করব, সেই ববিনটা প্লেস করার আগে আমার ফ্রেমের যে একটা এই যে লিম্বটা থাকবে, এটা একটা লিম্ব, এটা একটা লিম্ব, আর মাঝখানে একটা লিম্ব থাকে। সেই লিম্বের উপরে প্রথমে একটা পেপার ইনসুলেশন জড়াতে হয়। তাহলে সেই যে পেপার ইনসুলেশনটা আমরা জড়াবো, সেটা কত পাক জড়াবো, কত থিকনেসের পেপার, তাহলে সেটা কাজ করবে একটা ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে। তাহলে এইখানে যে যে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো আমরা ব্যবহার করব, এই যে কালোর পেপারটা দেখছিস যেটার ভেতরে দেখ কয়েলটা জড়ানো আছে, যেটা আমি তুলছি দেখ কয়েলটাকে দেখতে পাচ্ছিস। তাহলে এই যে পেপারটা আমরা ব্যবহার করছি, সেই পেপারটা কতটা থিকনেসের পেপার হবে, সেই পেপারটা কতটা টেম্পারেচার সহ্য করতে পারবে, সব কিছু আমাদের হিসেব আছে। এখন এই পেপারটাকে যখন আমরা সিলেকশন করি কোনো একটা জায়গাতে ব্যবহার করার জন্য, তখন কিন্তু সর্বদা আমরা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে সিলেকশন করি। অর্থাৎ টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা এই পেপারটাকে বা ইনসুলেটিং মেটেরিয়ালটাকে সিলেকশন করি। তাহলে কেন আমরা এই টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালুটাকে মেন ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে দেখব, যে আমরা টাইপ অফ ইনসুলেটিং মেটেরিয়ালের, অর্থাৎ ইনসুলেটিং মেটেরিয়ালের টাইপকে ভাগ করার জন্য কেন আমরা ডমিনেটিং ফ্যাক্টর দেখব, কেন এটাকে ডমিনেটিং ফ্যাক্টর বলবো, কে বলবে বল? যে একটা ইনস্ট্রুমেন্টের তার মধ্যে যে যে টাইপের ইনসুলেশন গুলো দরকার পড়বে, সেই ইনসুলেশন গুলোকে সিলেকশন করার জন্য আমরা সর্বদা কিন্তু টেম্পারেচার উইথস্ট্যান্ড কথাটা টেম্পারেচার ভ্যালুটাকে চেক করব। কেন আমাদেরকে টেম্পারেচার ভ্যালুটাকে চেক করতে হবে? কারণ যখনই আমি এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করব, এই ইনস্ট্রুমেন্টটাকে যখনই আমি ব্যবহার করব, এ তো গরম হবে না হবে না? আর গরমটা কি কারণে হবে? না তো তার মধ্যে বিভিন্ন প্রকার লসেসের কারণে। ট্রান্সফরমার যদি লোডে নাও থাকে, যদি আমি ওপেন নো লোড কানেকশন করি, যেটা দেখ তোরা সচরাচর সবসময় করিস, যখন মোবাইলটাকে চার্জে দিস, মোবাইল চার্জারটাকে সাপ্লাই কানেক্ট করে দিলি বোর্ডে, মোবাইলটা চার্জ হলো, সুইচটাকে বন্ধ না করেই মোবাইলটাকে খুলে নিয়ে চলে যাস। তাহলে সেই অবস্থায় মোবাইল চার্জারের ভিতরে যে ট্রান্সফরমারটা আছে সেটা তো আমার লোডের সাপ্লাইয়ের সাথে কানেক্ট হয়ে আছে, কিন্তু নো লোডে পড়ে আছে। তাহলে সেই অবস্থায় কি ট্রান্সফরমারটার মধ্যে কি কোনো রকম লসেস হয় না? সেই অবস্থায় ট্রান্সফরমারের মধ্যে লসেস হয়। তাহলে যখনই একটা ট্রান্সফরমারকে আমি লসেসের আন্ডার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব, লোডে থাকুক আর নাই থাকুক, ট্রান্সফরমার কিন্তু অলওয়েজ লসেসের আন্ডারে রান করবে। আর সেই লসেসের কারণেই তো ট্রান্সফরমার হিটেড আপ হবে। এখন একটা ট্রান্সফরমারকে কতটা লোড আমি দিতে পারবো, আর সেই ততটা লোডের ওপরে ডিপেন্ড করে ট্রান্সফরমারটা রানিং কন্ডিশনে কতটা হিট জেনারেট করবে, তার ওপরেই আমার যে ইনসুলেশন গুলো ব্যবহার করব, দেখবো সেই ইনসুলেশনটা আমার ওই হিটটাকে সহ্য করতে পারছে কিনা। এখন একটা ট্রান্সফরমার তৈরি করতে গিয়ে ট্রান্সফরমারটাকে যখনই ব্যবহার করব, দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমারটাকে ব্যবহার করলেই 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও তৈরি করে।
তাহলে এই যে পেপার ইনসুলেশন বল, ববিন বল, এদেরকে যখন আমি ব্যবহার করছি, তাহলে ব্যবহার করার আগেই তো আমাকে দেখতে হবে যে এই ট্রান্সফরমারটা যদি 70°C টেম্পারেচার তৈরি করে, তাহলে সেই 70° টেম্পারেচারটাকে সহ্য করার মতন পেপার আমাকে দিতে হবে। 70°C টেম্পারেচারটাকে সহ্য করার মতনই আমাকে এই ববিনের প্লাস্টিকটাকে ব্যবহার করতে হবে। যদি এই ববিনের প্লাস্টিকটা 60°C টেম্পারেচারে গলে যায়, তাহলে কি হবে? তাহলে 60°C টেম্পারেচার যখনই তৈরি হয়ে যাবে, তখন তো ববিনটা গলে ডাব হয়ে যাবে। আর ববিন গলে গেলেই তাহলে সেই ববিনটা কি হবে? ওই তারের উপরে গলতে শুরু করে, গলে লেগে যাবে। যখনই তারের উপরে গলে লেগে যাবে, তারের প্রত্যেকটা দেখ, ভালো করে দেখ, আমি যত ইনসুলেশন জড়াই না কেন, যখন আমি যে কয়েল তৈরি করার জন্য যে তারগুলো ব্যবহার করছি, সেই তারগুলোকে ভালো করে দেখ, চিকচিক চিকচিক করছে। কারণ সেই তারের উপরেও দেখ একটা কোটিং, ইনসুলেশন মেটেরিয়াল জড়ানো আছে, যেটাকে বলি আমরা এনামেল এর কোটিং। তাহলে তারের উপরে যতই ইনসুলেটিং মেটেরিয়াল দেওয়া থাক, আমাকে আবার একটা সেপারেট ইনসুলেটিং মেটেরিয়াল আমাদেরকে ব্যবহার করতে হয়, যে প্রত্যেকটা জায়গায় সেপারেশন রাখার জন্য। একটা কয়েল থেকে আর একটা কয়েলে, কোর ফ্রেমের থেকে কয়েলে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সেপারেশনের ব্যবহার করতে হয়। আর সেপারেশনের ব্যবহার করতে হয় সেই জায়গাতে আমাদের হিট জেনারেশন হয়। তাহলে ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে আমাদের সেই সব ইনসুলেটিং মেটেরিয়াল গুলো সিলেকশন করতে হবে একটা ইনস্ট্রুমেন্ট যতটা টেম্পারেচার তৈরি করতে পারে, আর সেই টেম্পারেচারটাকে সহ্য করার মতন আমাদেরকে ইনসুলেটিং মেটেরিয়াল ব্যবহার করতে হয়। আর সেই টেম্পারেচার সহ্য করার মতন যে যে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো আমার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এক একটা টাইপের ইনসুলেটিং মেটেরিয়াল এক এক রকমের টেম্পারেচার সহ্য করতে পারে। তাহলে বলতো, প্রথমেই যে টাইপটা আমরা পাবো যেটা সর্বনিম্ন টেম্পারেচার সহ্য করতে পারে, সেই টাইপটাকে আমরা কোন টাইপ বলি বা কোন ক্লাস বলি? ইনসুলেটিং মেটেরিয়ালের টাইপের সেটা আমরা ক্লাসে ভাগ করি। টেম্পারেচার সহ্য করার ক্ষমতাটাকে ডিপেন্ড করে আমরা ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে ক্লাসে ভাগ করি, বিভিন্ন ক্লাসে। তাহলে প্রথম যেটা সর্বনিম্ন টেম্পারেচার যেটা সহ্য করতে পারে যেসব ইনসুলেটিং মেটেরিয়াল, তাদেরকে আমরা কোন ক্লাসের আন্ডারে রাখি? কে বলতে পারিস দেখি? সর্বনিম্ন টেম্পারেচার যেটা সহ্য করতে পারে ইনসুলেটিং মেটেরিয়াল, সেগুলোকে বলি আমরা ক্লাস ওয়াই। এই ক্লাস ওয়াই ইনসুলেটিং মেটেরিয়াল যে টেম্পারেচারটা সহ্য করতে পারে, তার ভ্যালুটা হচ্ছে 90°C। ভ্যালুগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোদের ক্ষেত্রে। ভ্যালুগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোদের ক্ষেত্রে, আমি বারবার বলে দিচ্ছি, যে কারণে আমি এটাকে পড়াচ্ছি না। তো বলে দিলে তো পারতাম যে জায়গা পড়ে নিস। এখন ক্লাস ওয়াই টাইপের যে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো আমাদের বর্তমানে বাজারে ব্যবহার হয়, তার এক্সাম্পল গুলো কে বলতে পারবি? বল, কি কি জিনিস আমরা ব্যবহার করি ক্লাস ওয়াই টাইপের ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে? ক্লাস ওয়াই টাইপের ইনসুলেটিং মেটেরিয়াল যেগুলো আমরা বর্তমানে বাজারে ব্যবহার করি, সেটা প্রথমত হচ্ছে কটন, মানে সুতো, তুলো। তারপরে আছে আমার সিল্ক, আর পেপার, নর্মাল পেপার, ইমপ্রিগনেটেড পেপার নয়, কিন্তু নর্মাল পেপার। তাহলে এইগুলো আমরা জেনারেলি ক্লাস ওয়াই ক্যাটাগরির আন্ডারে ফেলি, এইসব টাইপের ইনসুলেটিং মেটেরিয়াল গুলোকে, যারা 90°C টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে। 90°র বেশি হয়ে গেলেই তখন কিন্তু এরা পুড়তে শুরু করবে, তখন এরা পুড়ে যেতে শুরু করবে। আর যখনই পুড়ে যাবে, এখন বলতো, একটা ট্রান্সফরমারের মধ্যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল দুটোই তো আছে, এবং একটার উপরে একটা জড়ানো আছে। মাঝখানে কি দেওয়া আছে? এই পেপার ইনসুলেশন দেওয়া আছে। পেপার ইনসুলেশন কোনটা দিয়েছি? না তো এই ট্রান্সফরমার যতটা টেম্পারেচার সহ্য করে তৈরি করবে,
সেই টেম্পারেচারটাকে সহ্য করার মতন পেপার দিয়েছি। এটা পরে আমরা দেখতে পাচ্ছি কি দেবো, আমি দেবো সেটা পরে দেখছি। তাহলে এখন যদি ধরে নে এই ট্রান্সফরমারটা 70°C টেম্পারেচার তৈরি করে, আর এই পেপার যদি দিয়ে রাখি আমি যে 60°C পর্যন্ত সহ্য করার মতন পেপার, তাহলে বলতো এই দুটো লেয়ারের মাঝখানে যে পেপারটা দেওয়া আছে, যখনই 70° টেম্পারেচার তৈরি হবে তখন কি ঘটবে? প্রাইমারি আর সেকেন্ডারির মাঝখানে যে পেপারটা দেওয়া আছে সেটা পুড়ে যাবে। এখন প্রাইমারি আর সেকেন্ডারির মাঝখানে যে পেপারটা দেওয়া আছে সেটা যদি পুড়ে যায় তাহলে কি ঘটবে? প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল এক জায়গায় হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। আর শর্ট সার্কিট হয়ে যাওয়া মানেই ট্রান্সফরমার বাস্ট আউট হয়ে যাবে, বার্ন আউট হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে টেম্পারেচার কত, সেই টেম্পারেচার সহ্যকারী ইনসুলেটিং মেটেরিয়াল কত কি আছে। তাহলে এটা হলো আমার ক্লাস ওয়াই টাইপের ক্যাটাগরি। পরবর্তী ক্লাসটা কি আছে বলতে পারবি? পরবর্তী ক্লাসটা হচ্ছে আমার ক্লাস এ। ক্লাস এ তার টেম্পারেচার সহ্য করার ক্ষমতা কত? 105°C। সেখানে আমরা কি কি জিনিস ব্যবহার করি এক্সাম্পল হিসাবে? এখানে আমরা জেনারেলি ব্যবহার করি ইনসুলেশন অয়েল। আর কিছু? এখন এই ইনসুলেশন অয়েল জিনিসটা কি? ইনসুলেশন অয়েল জিনিসটা কি? কে এই ব্যক্তি? এই ব্যক্তির কাজ কি? কিবোর্ডটা দাও ব্যাগের ভিতরে, এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছিস, এটা তো আমার ন্যাচারাল কুল ট্রান্সফরমার। কিন্তু যেগুলো ডিস্ট্রিবিউশন পারপাসে ব্যবহার হয়, যে ট্রান্সফরমার গুলো যেগুলো গ্রামের বাইরে আছে, সেটা কি ন্যাচারাল কুল? সেটা অয়েল কুল। তাহলে সেখানে যে অয়েলটা ব্যবহার করা হয়েছে তার কাজ কি? শুধুই কি ট্রান্সফরমারকে ঠান্ডা করা? না, তার বাইরেও আরো কাজ আছে। কি কাজ? না তো এই যে পেপার গুলো আমরা ব্যবহার করেছি ট্রান্সফরমার তৈরি করার সময়, এখন এই পেপার গুলো দেখ খোলা বাতাসেই পড়ে আছে, কিন্তু পেপারের একটা ধর্ম আছে ময়েশ্চার অ্যাবজর্ব করা। ধর্ম আছে না নেই? বর্ষাকালে বলতো খাতার পাতাগুলো কেমন ড্যাম হয়ে যায়, শীতকালে কেমন খরখরে আছে। কেন হয় এটা? না তো পেপারের একটা ধর্ম আছে ময়েশ্চার অ্যাবজর্ব করা। কারণ পেপারের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যে ছিদ্রগুলোতে ময়েশ্চার জমা হতে পারে। তাহলে এই যে ইনসুলেটিং মেটেরিয়ালটা তৈরি করা আছে পেপার, এটাও তো এর মধ্যে তো অসংখ্য ছিদ্র আছে যেগুলোর মধ্যে ময়েশ্চার জমা হতে পারে। এখন এই পেপারটাকে যদি আমি তেলে ডুবিয়ে রাখি, তাহলে ওই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোর মধ্যে তো ময়েশ্চারের পরিবর্তে তেল ঢুকবে। আর যে তেলটাকে আমরা ব্যবহার করি সেটা ইনসুলেশন অয়েল, ক্রুড পেট্রোলিয়াম অয়েল। আর সেই তেলের ধর্ম হচ্ছে একটা ডাইইলেকট্রিক প্রপার্টি, একটা ধর্ম আছে যে কিনা ইনসুলেশন পারপাসে কাজ করবে। তাহলে ময়েশ্চার ঢুকতে দেবে না, তেল নিজে ঢুকে বসে থাকবে, সেও কিনা ইনসুলেশন পারপাসে কাজ করবে। মানে এই পেপারটার ইনসুলেশন কোয়ালিটিটাকে ডিগ্রেড হতে দেবে না। কিন্তু সেই তেলটার মধ্যে আবার একটা ধর্ম আছে ময়েশ্চার অ্যাবজর্ব করা। নিয়ে জ্বালা তাহলে এবার এটা আবার কি কথা বললেন? এবার দেখ ট্রান্সফরমার যখন খোলা হয় তখন তেলটাকে
আবার যখন ট্রান্সফরমারটাকে ফিটিং করে তখন দেখ তেলটাকে গরম করে তেল ঢালে। দেখেছিস নিশ্চয় এটাকে লক্ষ্য করে কখনো না কখনো। তাহলে তেলটাকে গরম করে ঢালে কেন? তেলটাকে গরম করে টকবক টকবক করে ফুটিয়ে ওর মধ্যে যে ময়েশ্চারটা জমে আছে সেই ময়েশ্চারটাকে বের করে দেয়, জলীয় বাষ্প হিসেবে বেরিয়ে যায়। সেই তেলটাকে ঢেলে দেয় ট্রান্সফরমারে। তাহলে ওই তেলের মধ্যে আর জলীয় বাষ্প থাকলো না। এবার ট্রান্সফরমার পুরো চারিদিক থেকে সিল প্যাক হয়ে গেল। এবার ট্রান্সফরমারের ভেতরে বাতাস ঢোকার জন্য দেখে একটা ব্রিদার ব্যবহার করা হয়। সেই ব্রিদারের মধ্যে আবার সিলিকা জেল দেওয়া হয়। যে সিলিকা ব্রিদারের মধ্যে যখন বাইরের বাতাস ঢুকতে যাবে সেখানে সিলিকা জেল আছে। সেই সিলিকা জেল কি করবে, বাইরের বাতাসটা যখনই ঢুকবে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পটা আছে সেই সিলিকা জেল ওই জলীয় বাষ্পটাকে শোষণ করে নিয়ে ঢুকবে। তাহলে সিলিকা জেলটা অ্যাবজর্ব হয়ে ঢুকবে ভেতরে, তেলের মধ্যে মিশবে না। তাহলে সেই তেলটাকে আমরা ব্যবহার করছি ইনসুলেশন অয়েল হিসেবে। এবার এই তেলটার মধ্যেই তো পেপারটাকে ডোবাচ্ছি, তাই নয়? এই তেলটার মধ্যেই তো আমরা পেপারটাকে ডোবাই, সেই জন্য ওটাকে বলি আমরা ইমপ্রিগনেটেড পেপার। তখন সেটাকে বলি আমরা ইমপ্রিগনেটেড পেপার। আর একটা বড় জিনিস আমরা এখানে ব্যবহার করি ক্লাস এ টাইপ ইনসুলেশনের, যেটা হচ্ছে বার্নিশ অয়েল। এটা হচ্ছে আমাদের বার্নিশ অয়েল। বল, বার্নিশ অয়েল ব্যবহার করতে দেখেছিস কখনো কোথাও? কেউ দেখেছিস কোনোদিন কোথাও বার্নিশ অয়েল ব্যবহার করতে? আরে এতগুলো ছেলের মধ্যে কাউরই চোখে পড়েনি? ফ্যানের কয়েল বানতে দোকানে দিয়েছিস কোনোদিন? কেউ কোনোদিন ফ্যান সারানোর জন্য দোকানে নিয়ে গিয়েছিস যেখানে কয়েল হ্যাঁ বাঁধতে হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে দেখবি ওই ফ্যান সারানোর পরে কয়েল বাঁধানোর পরে ওরা সমস্ত কিছু ইনসুলেটিং মেটেরিয়াল ব্যবহার করার পরেও কয়েলের ফাঁকে ফাঁকে দেখবি এক প্রকারের তেল ঢেলে দেয়। সেই তেলটা ঢেলে দেওয়ার পরে সেই কয়েলটাকে রোদ্রে শুকায়, রোদ্রে বা হিটে। তাহলে ওই যে তেলটা ঢেলে দেয় ব্রাউন কালারের একটা তেল, সেই তেলটাই হচ্ছে বার্নিশ অয়েল। সেখানে কি হয়, তেলটা যখন ঢেলে দিল, ধর কয়েলটা তৈরি করার সময় যে তারটা নিয়ে কয়েল তৈরি করছিস কোনো কারণে ঘষা খেয়ে তারের উপরে যে আমার কোটিংটা থাকে, লেয়ারটা থাকে ইনসুলেশনের, ভালো করে দেখ, এই তারের উপরে এক চিকচিক করছে না? এই যে তারের উপরে চিকচিক করছে, এটাই মানে এর উপরে একটা কোটিং দেওয়া আছে বা নিকেলের একটা কোটিং দেওয়া আছে। নিকেল বলছি কেন, এনামেলের একটা কোটিং দেওয়া আছে যেটা আমার ইনসুলেশন পারপাসে কাজ করছে। এখন এই কয়েলটা তৈরি করার সময় আমার তো তারটা তো এই বডির সাথে ঘষা খেতে পারে। এই লিম্বের এই কিনারাটা দেখ খুব ধারালো। এখন তারটা যদি কোনো কারণে একটু ঘষা খায় তাহলে তো এই ইনসুলেশনটা ড্যামেজ হতে পারে, ছিনে মানে ঘষা খেতে পারে। এখন তার পাশাপাশি দুটো তার কোনো কারণে ইনসুলেশন ঘষা খেয়ে গেছে, যার ফলে কি হবে, একটা তার আর একটা তারের সাথে কন্ট্যাক্টে চলে আসবে। এবার ওরা কি করে, এই রকম করে কয়েল তৈরি করার পরে এই কয়েলের উপরে বার্নিশ তেল ঢালে। বার্নিশ তেল ঢেলে শুকায়, কি তাতে কি হবে, তেলটা যখন ঢাললো, দেখ গায়ে যখন তোরা তেল মাখিস তখন গায়ে তেলের একটা আস্তরণ পড়ে। সেই তেলটাকে যখন শুকানো হয় সেই তেলের যে আস্তরণটা সেটা শক্ত আকার একটা হার্ডনেস নেয়, হার্ড ফর্ম নেয়, শক্ত হয়ে যায়। যে সেটাই তখন এই এনামেলের লেয়ার হিসেবে কাজ করে, এক প্রকারের ইনসুলেশন হিসেবে। তাহলে সেটাকেও আমরা ক্লাস এ টাইপ এর মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারি, কারণ সেটাও আমার 105 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে বলে।
এর পরের আমার ইনস্টলেশনটা কি, ক্লাসটা কি, 3 নম্বর ক্লাসটা ক্লাস বি, ক্লাস এর পরে বি না, এরপরে হচ্ছে ক্লাস ই। ক্লাস ই এর টেম্পারেচার উইথস্ট্যান্ড করার ক্ষমতাটাই হচ্ছে আমার 120 ডিগ্রি সেন্টিগ্রেড। বারবার বলে দিচ্ছি, ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট তোদের কাছে। কারণ তোরা পরীক্ষাতে তো আসবেই, এরপরে যত ক্যাম্পাসিং ইন্টারভিউ যাবি এখান থেকে একটা কোশ্চেন পাবি ম্যাক্সিমাম কোম্পানির ক্যাম্পাসিং ইন্টারভিউ, এই জায়গা থেকে একটা কোশ্চেন পাবি। যখনই কোম্পানিরা মানে অ্যাপটিটিউড টেস্ট নেবে, প্লাস নিজেরা যখন ভাইভা ইন্টারভিউ নেবে তখন তো করবেই, সাথে অ্যাপটিটিউড টেস্টেও এখান থেকে একটা কোশ্চেন দেয়। এখানে আমরা জেনারেলি কি কি টাইপ ইনসুলেটিং ম্যাটেরিয়াল ব্যবহার করি? এখানে আমরা যেটা ব্যবহার করি এখানে হচ্ছে এই ক্লাস ই তে যেসব ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি তাদেরকেই আমরা ব্যবহার করি, কিন্তু একটু মডিফাইড ফর্মে। মডিফাইড ফর্ম অফ ক্লাস এ। এরকম মডিফাইড ফর্ম, এই যে ইনসুলেশন ম্যাটেরিয়ালটা অয়েলটা আমরা ব্যবহার করেছি, জেনারেলি ট্রান্সফরমার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্লাস ই তেলটা। এখানে যেটা ক্রুড পেট্রোলিয়াম অয়েল আমরা ব্যবহার করি, ক্লাস এ ক্যাটাগরির আন্ডারে যেটা ফেলি সেটা হচ্ছে ক্রুড পেট্রোলিয়াম অয়েল। কিন্তু সেটাকে যখন আমি ট্রান্সফরমারে ব্যবহার করতে যাব, যেখানে ক্লাস ই ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসতে যাব, এই ইনসুলেটিং অয়েলটাকে অর্থাৎ ক্রুড পেট্রোলিয়াম অয়েলের সাথে সামান্য পরিমাণ বেনজিন মেশাবো। সামান্য পরিমাণ বেনজিন মেশাবো, সেটা দিয়ে যখন আমি পেপারটাকে ইমপ্রিগনেটেড করব, ডুবন্ত অবস্থায় নিয়ে আসব, সেটাই তখন হয়ে যাবে মডিফাইড ইমপ্রিগনেটেড পেপার। এটাই হচ্ছে মডিফাইড ফর্ম, এই জন্য এটাকে বলা হয় মডিফাইড ফর্ম, অর্থাৎ সামান্য কিছু পরিবর্তন করব। এরপরে 4 নাম্বার আছে আমার ক্লাস বি, যেটা সব থেকে প্রচলিত ব্যবহৃত, সেটা হচ্ছে আমার ক্লাস বি, যার টেম্পারেচার সহ্য করার ক্ষমতাটাই হচ্ছে 130 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি আমাদের ইলেকট্রিক্যাল জগতে। সেখানে আমরা কি কি টাইপ মেটেরিয়াল ব্যবহার করি? সেখানে আমরা কি কি টাইপ মেটেরিয়াল ব্যবহার করি ক্লাস বি ক্যাটাগরির আন্ডারে? ফ্যানের কয়েল বানতে গিয়ে দেখ, ফ্যানের সাথে একটা সাদা টাইপের ফিল্ম ব্যবহার করে দেখেছিস লক্ষ্য করে? আর মনে পড়ছে? দেখ, ফ্যানের কয়েলটা যখন খুলবি তখন দেখবি ফিল্ম গুলো সে মটমট করে ভেঙে যায় টেম্পারেচার সহ্য করার পরে, কিন্তু যখন কয়েল যখন তৈরি করে তখন যখন নতুন ওই ফিল্মটাকে প্লেস করে তখন দেখ যে কোনো ভাবে বাঁকালেই বেঁকে যায়। ওটা ওয়ান কাইন্ড অফ ইনঅর্গানিক মেটেরিয়াল। ইনঅর্গানিক মেটেরিয়াল মানে আমাদের কেমিস্ট্রি জগতে দু রকমের মেটেরিয়াল হয়, একটা হচ্ছে অর্গানিক মানে প্রকৃতি থেকে যেটা তৈরি হয়, আর একটা ল্যাবরেটরিতে যেগুলো আমরা তৈরি করি। তাহলে ইনঅর্গানিক আর অর্গানিক আমরা দুই ভাগে ভাগ করি আমাদের প্রকৃতিতে যত মেটেরিয়াল আছে তাদের সবকে ডিপেন্ড করে।
সেই ইনঅর্গানিক মেটেরিয়াল যদি আমরা এখানে ব্যবহার করি, ইনঅর্গানিক মেটেরিয়াল গুলো জেনারেলি অ্যাডহেসিভ আঠা ফর্মের হয়। এগুলো জেনারেলি একটু আঠা ফর্মে থাকে। সেই আঠাটাকে যদি আমি প্রলেপ আকারে ছড়িয়ে দিই, যে তাকে শুকনো করি, তাহলে সেই ফিল্মটা তৈরি হয়। জেনারেলি সেখানে থাকে সিলিকন। যে আঠাতে মেনলি যেটা থাকে ইনঅর্গানিক মেটেরিয়াল, সেটা থেকে সিলিকন। সিলিকনের থেকে থাকে আর কিছু অ্যালকালাইড রেজিন। অ্যালকাইড রেজিন এগুলোকে মিক্সড করে জেনারেলি আমরা একটা আঠা তৈরি করি, যে আঠাটাকে একটা প্রলেপ দিয়ে সেইখান থেকে আমরা একটা ফিল্ম তৈরি করি। সেই যে ফিল্মটা আমরা পাই, যেটা আমরা ফ্যান সারাতে গেলে অনেকেই দেখে থাকতে পারবি, সেই টাইপের যে মেটেরিয়াল গুলো আমরা ব্যবহার করি, সেগুলো আমরা ক্লাস বি ক্যাটাগরির আন্ডারে ফেলে রাখি। আর ট্রান্সফরমারের যে কয়ের পেপারটা আমরা ব্যবহার করেছি এখানেও সেই আঠা মিক্সড হয়ে আছে এই পেপারের সাথে, যেটা ক্লাস বি ক্যাটাগরির মেটেরিয়াল। এই ক্লাস বি ক্যাটাগরির মেটেরিয়ালটা আমার সব জায়গাতে প্রচলিত বেশি। এবার ক্লাস বি এর পরে 5 নম্বরে আছে আমার ক্লাস এফ। এ এর পরে ই ঢুকেছে, বি এর পরে এফ ঢুকছে। ক্লাস এফ মেটেরিয়ালটা টেম্পারেচার উইথস্ট্যান্ড করার ক্ষমতা রয়েছে 155 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই জায়গাতে আমরা যেগুলো মেটেরিয়াল গুলো ব্যবহার করি সেগুলো কি কি? এখানেও যেগুলো ব্যবহার করেছি ইনঅর্গানিক মেটেরিয়াল ক্লাস বি তে। ক্লাস বি তে যখন আমরা তৈরি করি, তখন যে ইনঅর্গানিক মেটেরিয়ালের সাথে আমরা যে সিলিকন বা অ্যালকাইড রেজিন যেগুলো ব্যবহার করি, এগুলোর পরিমাণটা থাকে খুবই কম। কিন্তু সেই সিলিকন বা অ্যালকাইড রেজিন গুলোকে যখন আমরা সাফিসিয়েন্ট মাত্রাতে ব্যবহার করি, যেটাকে বলি আমরা মডিফাইড ফর্ম অফ ক্লাস বি, যেটাকে বলি আমরা মডিফাইড ফর্ম অফ ক্লাস বি। তাহলে এখানে ক্লাস বি তে তৈরি করার সময় সিলিকনকে আর অ্যালকাইড রেজিনকে আমরা ব্যবহার করেছি, কিন্তু নগণ্য মাত্রাতে। এবার ক্লাস এফ যখন তৈরি করব, সেটা হবে সাফিসিয়েন্ট মাত্রাতে দিয়ে তৈরি করব। তখনই দেখা যাবে টেম্পারেচার সহ্য করার ক্ষমতা 130 থেকে 155 ডিগ্রিতে চলে যাবে। ছ নম্বরে আছে আমার ক্লাস এইচ, যার টেম্পারেচার সহ্য করার ক্ষমতা হচ্ছে আমার 180 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে আমরা ব্যবহার করি কি, এখানেও সেই সিলিকন রেজিনই আমরা ব্যবহার করি, কিন্তু যেটা অ্যাডহেসিভ ফর্মে ব্যবহার করেছিলাম আগে, সেটা এখন আমরা গ্লু ফর্মে ব্যবহার করব। গ্লুড ফর্ম ক্লাস বি। গ্লুড ফর্মে কার, তো ক্লাস বি মেটেরিয়ালের সাথে আমরা তখন অ্যাডহেসিভের জায়গাতে গ্লুড ফর্ম ব্যবহার করব। একে না তো সিলিকনকে আর অ্যালকাইড রেজিনকে। তাহলে জিনিসটা তৈরি হবে ক্লাস এইচ। এখন আঠা আর গ্লু, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দেখ, বাজারে ফেভিকল আঠা কিনতে পাস, আবার কোনো কিছু চিপকানোর জন্য দেখ গ্লু কিনতে পাস। দুটোর মধ্যে কি ডিফারেন্স থাকে তোরাই বুঝে নে এবার। তাহলে অ্যাডহেসিভ আর গ্লুর মধ্যে সেই ডিফারেন্স।
ক্লাস এইচ এর পরে যেটা পাবো আমরা সেটা হচ্ছে ক্লাস সি। ক্লাস এইচ এর পরে যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে ক্লাস সি, সর্বশেষ ক্লাস সি, যার টেম্পারেচার সহ্য করার ক্ষমতা হচ্ছে আমার হায়ার দেন 180 ডিগ্রি। এটা কোনো বইয়ে কোথাও কিছু মেনশন করা নেই এর লিমিট কত। কেন মেনশন করা নেই? না তো এর টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য এক একটা কোম্পানি এক একটা পেটেন্ট নিয়ে বসে আছে এখন। কারণ তাদের পেটেন্টের বয়স যতদিন না শেষ হবে তারা ওই টেম্পারেচারটাকে মার্কেটে লঞ্চ করতে দেবে না। এক একটা কোম্পানি এক একটা পেটেন্ট নিয়ে বসে আছে। যেরকম হেভেলস কোম্পানিতে তার বের করেছে যেটাকে বলে ফায়ার প্রুফ তার, কিন্তু হেভেলস কোম্পানি বলেনি কখনো, কোথাও কোনোদিন বলবে না যে আমি এই মেটেরিয়ালটা ব্যবহার করেছি যার টেম্পারেচার সহ্য করার ক্ষমতা এত। কেন বলবে না? যদি বলে দেয় তাহলে তো অন্য কেউ তৈরি করবে, আর অন্য কেউ যখনই তৈরি করবে তার পেটেন্ট নষ্ট হয়ে যাবে। এবং তারা কি টেকনোলজিতে তৈরি করেছে সেটাও কিন্তু এখন মার্কেটে বের করবে না। তারা যেদিন তৈরি করেছে সেই দিন থেকে শুরু করে সরকারের কাছে যেদিন তো ওরা রেজিস্টার করেছে যে আমার এই জিনিসটা তৈরি করেছি, আমরা এই পদ্ধতিতে তৈরি করেছি, এই টেম্পারেচার সহ্য করার ক্ষমতা এত, আমাদেরকে একটা পেটেন্ট দেওয়া হোক যে ক্ষমতাটা, পেটেন্টটা আর কেউ জানতে পারবে না বা আমরা আর কারোর সঙ্গে শেয়ার করব না, আমাদের এই পেটেন্টের মেয়াদ থাকবে 20 বছর। তাহলে সেই 20 বছর যতদিন না পার হবে ওরা ওদের টেকনোলজিকে নিয়ে ভাঙিয়ে খাবে, আগে ইনকাম করে নেবে। কারণ ওই টেকনোলজিটা আবিষ্কার করতে গিয়ে সায়েন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট ফিল্ডে ওদেরকে অনেক টাকা খরচ করতে হয়েছে। যতদিন না ওই টাকাটা ওরা ইনকাম করে তুলবে ততদিন ওই টেকনোলজিটাকে ওরা মার্কেটে লঞ্চ করতে দেবে না। যে কারণে ক্লাস সিটা হচ্ছে সর্বশেষ ইনসুলেটিং মেটেরিয়াল, যেটা টেম্পারেচার উইথস্ট্যান্ড করার ক্ষমতা হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। কিন্তু কি দিয়ে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে সেটাকে আমরা এখনো পর্যন্ত ঠিক মতো অ্যাডাপ্ট করতে পারিনি। কিন্তু যেটা ধারণা করা হয় যে এখানে আমরা ব্যবহার করি 100% ইনঅর্গানিক মেটেরিয়াল। যেটা আমরা আইডিয়া করি, এটা হচ্ছে 100% ইনঅর্গানিক মেটেরিয়াল। আগেরটা কি ছিল? ইনঅর্গানিক মেটেরিয়াল ছিল কিন্তু সাথে সিলিকন ছিল। সিলিকনটা আমাদের কিন্তু অর্গানিক মেটেরিয়াল। অ্যালকাইড রেজিন ছিল, সেটাও আমাদের অর্গানিক মেটেরিয়াল। তাহলে ইনঅর্গানিক মেটেরিয়ালটা কি সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, যেখানে আমরা ব্যবহার করেছি ক্লাস সি তে 100% অর্গানিক মেটেরিয়াল। এখন এই যে টাইপের উপরে ভাগ আমরা করলাম, দিয়ে দেখা যাচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা বানাতে গিয়ে আমার দরকার ক্লাস বি ইনসুলেটিং মেটেরিয়াল। তাহলে বল এখন আমি এই ইনস্ট্রুমেন্টটা বানানোর জন্য ক্লাস সি ইনসুলেটিং মেটেরিয়াল কেন ব্যবহার করব না? আমার যদি ক্লাস বি দরকার পড়ে তাহলে ক্লাস বি ব্যবহার করব। ক্লাস বি এর পরে ক্লাস এফ আছে, ক্লাস এফ কেও ব্যবহার করব না। ক্লাস এফ এর পরে ক্লাস এইচ আছে, এইচ কেও ব্যবহার করব না। এইচ এর পরে সি আছে, সি কেও ব্যবহার করব না। কেন করব? আমি ক্লাস বি, তো ক্লাস বি কেই ব্যবহার করব। সেটা ডিপেন্ড করবে কি করে? যখনই আমি ট্রান্সফরমারকে লোড দেব, টেম্পারেচার বাড়বে, কত ডিগ্রি টেম্পারেচার বাড়লো, ম্যাক্সিমাম কত বাড়তে পারে, সমস্ত কিছু হিসাব করে আমরা দেখতে পেলাম যে ক্লাস বি তেই হয়ে যাবে। তাহলে সেখানে আমরা ক্লাস বি কেই ব্যবহার করব। সেখানে আমরা ক্লাস বি এর আগে ক্লাস ই কেও ব্যবহার করব না, ক্লাস বি এর পরে ক্লাস এফ তাকেও ব্যবহার করব না, ক্লাস বি কেই ব্যবহার করব। কেন করব?
বল কেন করব? শুধু এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে নয়, যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য, শুধু ট্রান্সফরমারের ক্ষেত্রে নয়। কিসের জন্য করব বল? এনি আইডিয়া কাউরি? বল, কাউরি কোনো আইডিয়া আছে নাকি বল? তার কারণই হচ্ছে, যখন আমরা কোনো একটা ইনস্ট্রুমেন্টকে বানাই, সেটা ট্রান্সফরমারই হোক বা অন্যান্য যে কোনো ইনস্ট্রুমেন্টই হোক। বল, আমি যদি ট্রান্সফরমারটাকে বানাই, এখন আমাকে দোকান থেকে কি কি জিনিস কিনে আনতে হবে? ফ্রেম তৈরি করার জন্য এই বস্তু, ফ্রেম মেটেরিয়ালটাকে কিনতে হবে, তাই তো? এই ববিন কিনতে হবে, এই ব্ল্যাক পেপারটা কিনতে হবে, কয়েল বানানোর জন্য তার কিনতে হবে, প্রাইমারি তার, সেকেন্ডারি তার, তাদের গেজ আলাদা আলাদা, তাহলে সে আলাদা আলাদা গেজের তার কিনতে হবে। যত কিছু চোখের সামনে দেখছি সবাই কিন্তু দোকান থেকে কিনে আনতে হবে সবকিছুকে, তবেই তো আমি এটাকে বানাতে পারবো। এখন দোকানে যখন কিনতে যাব সবকিছু জিনিসপত্র, দেখা যাবে এই যে ইনসুলেশন মেটেরিয়াল যেগুলো আমরা ব্যবহার করছি, এদের দাম সব থেকে বেশি, ওদের দামই সব থেকে বেশি। তারের থেকেও দেখা যাবে পেপারের দাম বেশি। 1 কিলো তারের যা দাম, তার থেকে 1 কিলো পেপারের দাম অনেক বেশি। সেই হিসাব করে দেখা যায়, প্রায় কোনো একটা ইনস্ট্রুমেন্টকে যখনই আমরা তৈরি করি, সেই ইনস্ট্রুমেন্টে যদি ইনসুলেশন দরকার পড়ে, তাহলে ইনসুলেশন কস্টটাই তার দাঁড়িয়ে থাকে অর্ধেক খরচের উপরে। এই ট্রান্সফরমারটাকে তৈরি করতে যত টাকা খরচ পড়বে, তার অর্ধেক খরচ হবে শুধুমাত্র ইনসুলেশন গুলো কেনার জন্য। এবার আমরা যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ইনসুলেশনের ক্লাসগুলোকে ভাগ করলাম, জেনারেলি ক্লাস ওয়াই ক্যাটাগরির ইনসুলেশন যখনই কিনতে যাবো, তার যা দাম হবে, ক্লাস এ ইনসুলেটিং মেটেরিয়ালের দাম তার থেকে অনেক বেশি হবে। আবার ক্লাস এ থেকে যখন ক্লাস ই তে যাব, তারও দাম কিন্তু অনেক বেশি হবে। অর্থাৎ যত টেম্পারেচার সহ্য করার ক্ষমতা বাড়বে, সেই ইনসুলেটিং মেটেরিয়ালের দামেরও তফাৎ হবে। এখন এই ইনসুলেটিং, এই ট্রান্সফরমার তৈরি করতে গিয়ে যদি আমার ক্লাস বি কে দরকার পড়ে, আর সেই ক্লাস বি এর জন্য যা খরচ, সেটা যদি ট্রান্সফরমারের অর্ধেক খরচ হয়, তার জায়গাতে বি এর জায়গাতে আমি এফ কে ব্যবহার করি বা এইচ কে ব্যবহার করি, তাহলে খরচটাই তো ইনসুলেটিং পারপাস, ইনসুলেশন মেটেরিয়ালের খরচটাই তো 90% 80%-এর কাছে চলে যাবে একটা ট্রান্সফরমার টোটাল কস্টে। তাহলে কি আমি ওই দামে বিক্রি করতে পারবো একে? তো আরো দাম বাড়াতে হবে। দাম যখনই বাড়াতে যাব, কম মার্কেটে চাহিদা হবে। আমাকে তো মার্কেট ডিমান্ডের কথাটাও ভাবতে হবে, যে সাধারণ মানুষ কত দামে কিনতে পারবে এই ট্রান্সফরমারটাকে। এখন আমি একটা বিক্রি করছি একটা ট্রান্সফরমার 400 টাকাতে, ঠিক সেম রেটিং এর আর একটা কোম্পানি আর একটা ওই ট্রান্সফরমারটা যদি 350 টাকায় দেয়, তাহলে আমি 400 টাকাটা নেবে না 350 টাকাটা নেবে? যে কারণে ইনসুলেটিং মেটেরিয়ালের ক্লাসের পরিবর্তন আপার গ্রেডে যখনই যাবে, তার দামটাও হায়ার হতে হতে যাবে। তাহলে এই ছিল তোদের ইনসুলেটিং মেটেরিয়ালের ক্লাসের উপরে ডিপেন্ড, টেম্পারেচার উইথস্ট্যান্ডের উপরে ডিপেন্ড করে তাদের ক্লাসের ডিফারেন্স। এইটুকু জায়গা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এই টাইপটাই, ডিসকাস অ্যাবাউট টাইপ অফ ইনসুলেটিং মেটেরিয়াল, এই কোশ্চেনটাই পুরো দিয়ে দেয়। যেখানে এই কোশ্চেনটা তুই যা কিছু উত্তর লিখতে যাবি, প্রত্যেকটা জায়গাতে দেখ টেম্পারেচারটাকে খুব স্পেসিফিক ভাবে তোকে মেনশন করতে হবে। এই কোশ্চেনটা ট্রান্সফরমারের টাইপটাকে
ডিসকাস করতে বলে অ্যাকর্ডিং টু টেম্পারেচার উইথস্ট্যান্ড ভ্যালু। এই কোশ্চেনটায় অনেকবার এসেছে। আমাদের এর পরের টপিক আমরা করব আর্থিং নিয়ে। বা প্রোটেকশন পারপাস, প্রোটেকশন নিয়ে, ফিউজ, আর্থিং এসব নিয়ে। যেটা তোদের দেখ দেওয়া আছে ইউনিট 6 এ, বিল্ডিং ইলেকট্রিফিকেশনের ইউনিট 6 এ আছে যে টপিকটা। পরের দিন আমরা ওই টপিকটা করব, যেখানে ইএমসিবি আছে, ইএলসিবি আছে, ওদের আবার ছবি, ওদের ডায়াগ্রাম তো আমি ধর দেখে বোঝাতে এঁকে বোঝাতে গেলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। ওই ডায়াগ্রাম কিন্তু তোদের পরীক্ষাতে আবার ড্র করতে দেয়, এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। এমসিবি আর ইএলসিবি, তাহলে সেই ডায়াগ্রামটা তোরা কি করে ড্র করবি, তোরা একটু ছবি আঁকা দেখিস। ওটা আমি ধর এখানে ড্র করতে পারবো না, সোজা কথাই বলছি, কিন্তু পরীক্ষাতে ড্র করতে দেয়। যেটা হচ্ছে তোদের ডায়াগ্রাম, এটা তোরা কিন্তু একটু দেখে রাখিস। যে ডায়াগ্রাম যেটা ড্র করতে দেয় সেটা দেয় এমসিসিবি, ইএলসিবি। এমসিসিবি কে আবার অনেক জায়গাতে এমসিবি বলেও উল্লেখ করে, ইএলসিবি অথবা আরসিসিবি। এখন কথাটা হচ্ছে ইএলসিবি আর আরসিসিবি এই দুটো আবার একই জিনিস। তাহলে এই ডায়াগ্রাম গুলোর মধ্যে কোনো একটা ড্র করতে দেয় পরীক্ষাতে, এটা কিন্তু তোরা একটু ড্র করার চেষ্টা করিস, প্র্যাকটিস করিস। কিভাবে ড্র করবি নোটে দেওয়া আছে, একটু তোরা কিন্তু ড্র করার প্র্যাকটিস করিস। কারণ এখান থেকে একটা কোশ্চেন কিন্তু দেয়, একটা কোশ্চেন কিন্তু এখান থেকে সেট করে ডায়াগ্রামের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ ডায়াগ্রামটাকে ড্র করতে দেয়। সেটুকু কর, আর পড়াবো না, ভালো লাগছে না আজকে, শরীর ভালো লাগছে না। ঠিক আছে, রাখ।